কেমন আছেন সবাই? আমি তুষার। তো চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ রিসোর্টের পরবর্তী পার্ট নিয়ে। গল্পটা ভেট্রির, যে খুবই সাধারণ পরিবারের একটা ছেলে, আর তার পরিবারের কাঁধে রয়েছে বিশাল এক ঋণের বোঝা। আর সেই ঋণের দায় কমাতেই সে চলে আসে আর রিসোর্টে একজন রুম সার্ভিস বয় হিসেবে কাজ করতে। কিন্তু তার চোখে ছিল শেফ হওয়ার অদম্য স্বপ্ন। কিন্তু সেই রিসোর্টের হেড শেফ নেদুমারান কখনোই চাইতো না ভেট্রি একজন শেফ হোক। তো এরপরে কি হয়েছিল তার জীবনে? এই ওয়েব সিরিজটা সত্যি খুবই অসাধারণ আর মন ভালো করে দেওয়ার মতো। আপনারা যদি এই ওয়েব সিরিজটা এবং ওয়েব সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে বুঝতে চান, তাহলে বলবো এই ওয়েব সিরিজের আগের পার্টগুলো দেখে আসুন। এই ওয়েব সিরিজের আগের প্রত্যেকটা পার্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া ভিডিওর ডান দিকের ওপরের দিকে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করেও দেখে আসতে পারেন। কথা দিচ্ছি সময় নষ্ট হবে না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি রিসোর্ট ওয়েব সিরিজের পার্ট 10। পার্ট 9 এর শেষের দিকে দেখানো হয়েছিল যে রিসোর্ট ছেড়ে সব ইনভেস্টররা চলে যায় রাজন আর রঘুপতির ব্যর্থতার কারণে। অন্যদিকে ভেনিউ ভিকির কাছ থেকে ব্রেকআপ করে চলে যায়, যেহেতু সে রিসোর্টের সাথে এমন একটা কাজ করেছে। এছাড়া ভেনি কল করে ঐশ্বরিয়াকে, চিকা ওরফে চিদাম্বরম, সে যে ভেট্রির বাবা আর চিকার সাথে যে নেতুমারানের একটা সম্পর্ক রয়েছে এটা জানিয়ে দেয়। এটা শুনে ঐশ্বরিয়া হতবাক হয়ে যায়। এছাড়াও দেখা গিয়েছিল রাজাদোরাই আর নেতুমারান ভেট্রি আর ঐশ্বরিয়াকে অনেক ভালোভাবে ট্রেন করিয়েছিল, যাতে তারা স্টারশেপ কম্পিটিশনে ভালো কিছু করতে পারে। আর একেবারে শেষে দেখানো হয়েছিল ভেট্রি যখন সেই স্টারশেপ কম্পিটিশনে রেজিস্ট্রেশন করতে যায়, তার আগেই নেদুমারান ভ্যাঙ্কেটকে বলে দিয়েছিল রিসোর্টে থাকতে একবার যে ভেট্রিকে পুলিশে অ্যারেস্ট করেছিল, আর সেই কারণে ভ্যাঙ্কেট তাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে দেয় না। কিন্তু ঠিক সেই সময়টাতে রাজাদুরাই সেখানে চলে আসে আর সবার মুখ বন্ধ করে দিয়ে ভেট্রিকে সেই স্টারশেপ কম্পিটিশনে পার্টিসিপেট করানোর জন্য রেজিস্ট্রেশন করিয়ে দেয়। পার্ট 10 এর শুরুতেই দেখা যায় রাজাদুরাই সেই কম্পিটিশন থেকে চলে আসতে যাবে, কিন্তু ভেট্রি তাকে বাধা দেয়। ওই সময়টাতে পান্ডি তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? কম্পিটিশন একটু পরেই শুরু হবে। কিন্তু ভেট্রি তার কথা না শুনে রাজাদুরাইয়ের কাছে চলে আসে আর বলে, মাস্টার আপনি কোথায় যাচ্ছেন? রাজাদুরাই বলে, আমার কাজ এতটুকু পর্যন্তই, বাকিটা আমি তোমাকে লাইভ দেখব, আশা করি তুমি ভালো কিছু করবে। ভেট্রি বলে, মাস্টার আপনি ভেতরে চলুন, আপনি ভেতরে আসলে আমি একটু সাহস পাবো। রাজাদুরাই বলে, না না, আমার কাজ এতটুকুই, বাকি কাজটা তোমাকেই করে নিতে হবে। রাজাদুরাই সেখান থেকে চলে আসে। এদিকে ভেট্রি যখন ভেতর আসে সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এত বড় আয়োজন, এত বড় কম্পিটিশন দেখে পান্ডি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ভেট্রি বলে, এইসব কম্পিটিশন আমি সবসময় টিভিতে দেখেছি, কিন্তু এই প্রথমবার সামনাসামনি দেখে আমার একেবারেই অস্বস্তি লাগছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন এসব কিছু আমার কাছে একেবারেই নতুন। পান্ডি তাকে আবারও সাহস দেয় আর বলে, সাহস রাখো, তুমি পারবে। এখানকার লাইট, ক্যামেরা, জাজেস এদের দেখে একেবারেই টেনশন করবে না, তুমি শুধু নিজের কাজটা করে যাও। ভেট্রি বলে, কিন্তু সবকিছু দেখে আমার মনে হচ্ছে আমি এখানে শুটিং করতে এসেছি, আমি বুঝতে পারছি না কি করব। পান্ডি তাকে আবারও সাহস দেয়, তুমি শুধুমাত্র ট্রেনিং নেয়ার জন্য রাজাদুরাইয়ের পেছনে পেছনে ঘুরেছ, মাছ সমুদ্রে যেয়ে তার সাথে বসে থেকেছ, তখনই তুমি ভয় পাওনি। আর এগুলো দেখে ভয় পেলে কি তোমার হবে? আমি জানি তুমি পারবে, সাহস রাখো। এদিকে নেদুমারানকেও দেখা যায় সেখানে গেস্ট হিসেবে উপস্থিত হয়ে যায় আর তার সিটে যেয়ে বসে পড়ে। এরপরেই দেখা যায় সেই স্টারশেপ কম্পিটিশনটা শুরু হয়ে যায়। একজন অ্যাঙ্কর আসে, সেই অনুষ্ঠানের পরিচিতি দিতে শুরু করে আর এরপরেই এক এক করে বাছাইকৃত 16 জন শেফকে সেখানে ডাকা হয়, যেখানে বেশ কয়েকটা দেশ থেকে এক একজন শেফ চলে আসছিল। আর সেখানে ঐশ্বরিয়া আর ভেট্রির নামও ঘোষণা করা হয়। কিন্তু সেখানে আরও একজন গুরুত্বপূর্ণ শেফ ছিল আরিভিন্দ, যে গতবারের স্টার শেফ উইনার ছিল। আর শেষে পুরোপুরি সবাইকে চমকে দিয়ে সেখানে শেফ হিসেবে কম্পিটিশনে পার্টিসিপেট করতে আসে সেলভিন। এটি দেখে ভেট্রি যেমন অবাক হয়, তার থেকেও বেশি অবাক হয় ঐশ্বরিয়া। সে বুঝতেই পারেনি যে সেলভিন তার সাথে এমনটা করবে। এখন ঐশ্বরিয়া তার প্রশ্নের সব জবাব পেয়ে যাচ্ছিল, যে কেন সেলভিন তার কাছে আসার চেষ্টা করছিল, বারবার তাকে বাইরে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল, যে নেদুমারান তাকে কিভাবে ট্রেন করে, কি করে, তার কি দুর্বলতা আছে, এই সব কিছু। আর এটা ঐশ্বরিয়ার কাছে একেবারেই ভালো লাগে না। এরপরে সেই অ্যাঙ্কর বলে দেয় যে 3 বছর পরে স্টারশেপ কম্পিটিশনটা আয়োজন করা হয়েছে, আর এই 16 জনের মধ্যে থেকে যে কোনো একজন হবে স্টারশেফের উইনার, যার হাতে প্রাইজ মানি হিসেবে উঠবে 25 লাখ টাকা। প্রাইজ মানি ছাড়াও এই স্টারশেপ কম্পিটিশনের যে গুরুত্ব সেটা যারা উইন হয়েছে তারাই বুঝতে পারবে। সারা দেশ বিদেশে তাদের নামটা ছড়িয়ে পড়েছে আর তাদের জীবন রাতারাতি বদলে গেছে। আর এই জন্য
তাদের এই 16 জনকে লড়াই করতে হবে তাদের জীবন বদলানোর জন্য। এরপরে সেই অ্যাঙ্কর এক এক করে জাজদের ডাকতে থাকে, যার মধ্যে প্রথমেই ছিল সুরেশ কুমার। সে একজন স্টার শেফ উইনার ছিল। এছাড়া বিশ্বের বড় বড় অনেকগুলো কুকিং কম্পিটিশনও সে জিতেছে। এছাড়া সফলভাবে সে একটা রেস্টুরেন্টও চালাচ্ছে। এরপরের যে জাজ ছিল, যার নাম জগন, অ্যাঙ্কর বলতে থাকে তার মধ্যে একটা বিশেষ কোয়ালিটি রয়েছে। সে শুধুমাত্র খাবারের গ্রান নিয়ে বলে দিতে পারে সেই খাবারটা কেমন হয়েছে বা সেটার ভেতরে কি কমতিটা রয়েছে। এছাড়া সবাই তাকে ফুড সায়েন্টিস্ট হিসেবেও জানে। এরপরে আসে সেখানে জাজ অ্যাড্রিয়ান। অ্যাঙ্কর বলতে থাকে এই জাজ অ্যাড্রিয়ানের কাছ থেকে সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ সে খুবই স্ট্রিক্ট। তার একটা রিভিউ এখানকার অনেক কম্পিটিটরদের জীবন বদলে দিয়েছে, আবার অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে, তাই তাকে খুশি করার চেষ্টা করতে হবে। এরপরে আসে শেফ অনিতা, যে একটা বেকিং একাডেমির পাশাপাশি একটি ইউটিউব চ্যানেলও চালায়। এছাড়া সেও স্টার শেফ উইনার। এভাবেই সে একে একে সব জাজদের সাথে সেখানকার কম্পিটিটর সহ বাকি সবাইকে পরিচয় করিয়ে দেয়। এরপরে সেই অ্যাঙ্কর কম্পিটিটরদের ব্যাপারে বলতে থাকে, যাদের মধ্যে কিছু স্পেশালিটি রয়েছে। প্রথমে সে পরিচয় করিয়ে দেয় কর্ণাটকের একটি রিসোর্ট থেকে আসা রাকসানের ব্যাপারে। এরপরে শেফ ভান্সি, যে 2006-এর স্টার শেফ উইনার গণপতির কাছ থেকে ট্রেন করে এসেছে। আর সেই গণপতির কথা অনুযায়ী শেফ ভান্সিকে সে অনেক ভালোভাবে ট্রেন করিয়েছে, যার ফলে তার এই কম্পিটিশনটা জেতার সুযোগ অনেক বেশি। এরপরেই মীরার পরিচয় করিয়ে দেয়, যে গুড ভিউ রিসোর্ট থেকে এসেছিল এবং সেই রিসোর্টের নাম সে উজ্জ্বল করে এখানে এসেছে। এরপরে ভেট্রিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে পরপর 2বার স্টার শেফ উইনার রাজাদুরাইয়ের কাছে ট্রেনিং নিয়ে এখানে এসেছে। এরপরেই সেখানকার যে গেস্ট স্টার শেফরা রয়েছে তারা একে একে ভেট্রির ব্যাপারে বলতে থাকে। যেহেতু ভেট্রি অনেকেই কল করেছিল, তারা বলছিল এই ছেলেটা আমাকেও কল করেছে, কিন্তু আমি পাত্তা দেইনি। আরও একজন বলতে থাকে, আমি তো শুনেছি ও একটা রুম সার্ভিস বয়। রুম সার্ভিস বয় থেকে এখানে নিয়ে এসেছে কিভাবে? এতে তো টুর্নামেন্টের মান খারাপ হয়ে যাবে। অন্য একজন বলতে থাকে, এই সবকিছুই টিআরপির বিষয়। নিচু স্তরের একটা ছেলে উপরে এসেছে, এটার জন্যই এই শোয়ের টিআরপি অনেক বেড়ে যাবে, সেটা ভেবেই হয়তোবা জায়গা করে দিয়েছে। দেখবেন প্রথম রাউন্ডে একেবারে বাদ হয়ে যাবে। আরও একজন বলতে থাকে, আমি বুঝলাম না এই ছেলেটা রাজাদুরাইকে কিভাবে মানালো, কারণ রাজাদুরাই কাউকেই তেমন হ্যাঁ বলে না, তাকে রাজি করানো অনেক কষ্টসাধ্য। এই ছেলে এটা কিভাবে করলো আমি বুঝতেই পারছি না। এরপরেই ঐশ্বরিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে কোনো রিসোর্ট থেকে নয় বরং ইন্ডিভিজুয়াল পার্টিসিপেট হিসেবে এসেছে। আর তাকে ট্রেন করিয়েছে 3বার স্টার শেফ উইনার নেদুমারান। এরপরে পরিচয় করিয়ে দেওয়া হয় শেফ আরিভিন্দের সাথে, যে নিজেই 2বার স্টার শেফ উইনার হয়েছে। গতবার কম্পিটিশনেও সে উইনার হয়েছিল, তৃতীয়বারকে সে উইনার হতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। সেখানে বাকি গেস্টরা আলোচনা করতে থাকে, গতবার যদি নেদুমারানের মেয়ে এখান থেকে যদি ওইভাবে চলে না যেত, তাহলে আরিভিন্দ কখনোই কম্পিটিশনটা জিততে পারতো না। অন্য একজন বলতে থাকে, ঠিকই বলেছেন, কারণ নেদুমারান তাকে খুব ভালোভাবে ট্রেন করিয়েছিল, আর মেয়েটাও খুব ট্যালেন্টেড ছিল। আর সবার শেষে সেলফিনের সাথে পরিচয় করিয়ে দেয়, যে বাইরের একটা রিসোর্ট থেকে এখানে পার্টিসিপেট করতে এসেছে। এরপরে এখানে ছোট্ট একটা ব্রেক নেওয়া হয় সেই কম্পিটিশনের, আর ফার্স্ট রাউন্ডের জন্য স্টেজ তৈরি করা হচ্ছিল। আর সব কম্পিটিটরদের সেই স্টেজেই থাকতে বলা হয়। এই জন্য তারা এদিক সেদিকে একটু ঘোরাফেরা করতে থাকে। ঐশ্বরিয়া চলে যায় তার বাবার সাথে দেখা করতে। এদিকে পান্ডি ভেট্রির ছবি তুলছিল, অন্যদিকে ভেট্রি ব্যস্ত ছিল তার মা আর বোনের সাথে কথা বলার জন্য। ভেট্রি তার মাকে জিজ্ঞেস করে তার শরীর এখন কেমন। ভেট্রির মা বলে সে এখন অনেকটাই ভালো আছে। এদিকে সেলভি জেদ করে সে পুরো স্টেজটা ভালো করে দেখবে, এই জন্য ভেট্রি তাকে মোবাইল ঘুরিয়ে ঘুরে চারপাশটা দেখায়। ভেট্রির মা বলে, বাপরে এত বড় আয়োজন। ভেট্রি বলে, হ্যাঁ মা, প্রথমে আমার দেখে একটু ভয় লেগে গিয়েছিল। এরপরেই ভেট্রির মা ঐশ্বরিয়ার কথা জিজ্ঞেস করে আর বলে, এই কম্পিটিশনে সেই মেয়েটাও কি এসেছে? ভেট্রি বলে, হ্যাঁ, ওর বাবার সাথেই আছে। ভেট্রির মা বলে, আমার পক্ষ থেকে তাকে উইশ করে দিও। সেলভিও একই কথা বলে। এরপরে সেলভি তার 2 হাত দেখায়, যেখানে সে লিখেছিল সে ভেট্রি উইল উইন। ভেট্রির মা বলে, তুমি খুব মন দিয়ে কাজগুলো করো। ভেট্রি বলে, হ্যাঁ মা, সেটা করব, কিন্তু আশেপাশের এত আয়োজন দেখে আমার একটু নার্ভাস লাগছে। এদিকে দেখা যায় নেদুমারান ঐশ্বরিয়াকে বলছিল, তোমার পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পেছনে মরে দেখো না, সেই ছেলেটাকে কি তুমি চেনো? ঐশ্বরিয়া বলে, হ্যাঁ। নেদুমারান বলে, সেই ছেলেটার নাম হচ্ছে আরিভিন্দ। গতবার তোমার বোন যখন এই টুর্নামেন্ট থেকে ওয়াকআউট করে চলে গিয়েছিল, তখন সেই সুযোগে আরিভিন্দ এই টুর্নামেন্টটা জিতে যায়। এরপরে সে এবং তার মাস্টার শেফ দুজনে মিলে আমাকে এতটা অপমান করবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আরিভিন্দের যে মাস্টার শেফ রয়েছে সে আর আমি
একই কিচেনে একসাথে কাজ করেছি, অথচ সে আমাকে অপমান করতে একটুও পিছপা হয়নি। আমি শুধু সেদিন মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম স্টেজে, সব অপমান সহ্য করেছিলাম। এই জন্য আমি প্রতিশোধ চাই এইবার, আমি আমার প্রাইড ব্যাক চাই। ঐশ্বরিয়া বলে, বাবা তুমি টেনশন করো না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং আমিই জিতবো। দেখা যায় সে আরভিনকে নিয়ে আরও অনেক কথা বলে। এছাড়া সে ঐশ্বরিয়াকে নিয়ে অনেক বেশি কনফিডেন্টও ছিল, কিন্তু ঐশ্বরিয়াকে দেখে মনে হচ্ছিল এত বেশি প্রত্যাশার চাপে সে নিজেই একটু নার্ভাস হয়ে গিয়েছিল। এদিকে সেলভিনের মাস্টারশেফও তাকে বলতে থাকে যে তাকে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। ঠিক ওই সময়টাতে সেখানে ঐশ্বরিয়া চলে আসে। সেলভিন এরপরেই সেখানে ঐশ্বরিয়ার কাছে চলে আসে। ঐশ্বরিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? তুমি আমার বাবার ট্রেনিং সেশনটা শুধু জানতে চাইছিলে, তাই তো? তুমি যখন বারবার আমার ট্রেনিং নিয়ে এতবার ক্রস কোশ্চেন করছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এতটা নিচে নামতে পারবে। তোমার কি মনে হয় তুমি এভাবে করে গেম জিততে পারবে? আর জিতে গেলেই কি নিজের ভেতরে কোনো গিল্টিনেস কাজ করবে না? তখন সেলভিন খুব হাসি মুখে বলে, অর্থাৎ তার ভেতরে কোনো অপরাধ বোধই ছিল না। সেলভিন বলে, আমি শুধু কম্পিটিশনটা জেতার একটা টেকনিক হিসেবে এটাকে ব্যবহার করেছি, আর কিছুই নয়। আমার তো মনে হয় না আমি এখানে কিছু ভুল করেছি। আর যেহেতু এটা একটা কম্পিটিশন, সবাই চাইবে জিতবে, তাই আমিও চাই জিততে। ঐশ্বরিয়া রেগে সেখান থেকে চলে আসে। এরপরে সে দেখতে পায় ভিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। আসলে সেই কম্পিটিশনের কথাই মনে করছিল যে এখানে তার বাবাও আসার স্বপ্ন দেখেছিল। ঐশ্বরিয়া সেখানে চলে আসে আর ভেটিকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? তোমার মনে আছে যখন তুমি প্রথমবার কিচেনে এসেছিলে রিসোর্টে, আমার খাবারটা পুড়ে গিয়েছে এটা বলে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে। তখন আমার প্রচন্ড রাগ হয়েছিল তোমার ওপরে। আমি আমার কলিগদের নিয়ে তোমাকে শাসিয়েছিলাম, ভেবেছিলাম এরপরে আর কখনো হয়তোবা তোমাকে কিচেনেই দেখবো না। অথচ তুমি এখন একজন শেফ হিসেবে এই কম্পিটিশন অবধি এসে গেছো, আমার কম্পিটিটর হিসেবে লড়বে। আমি তো ভাবতেই পারছি না। আর এই সব কিছু তুমি অর্জন করেছো তোমার হার্ডওয়ার্ক দিয়ে। এরপরেই দেখা যায় আবারও সেই কম্পিটিশনটা শুরু হবে। এই জন্য ঐশ্বরিয়া ভেট্রিকে অল দ্য বেস্ট বলে যে যার জায়গা মতো চলে যায়। সেই অ্যাঙ্কর বলে দেয় এই স্টারশেপ কম্পিটিশনের যে সমস্ত রাউন্ড আর রুলস রয়েছে সেগুলো আমাদের জাজরা বলে দেবে, আর তারা একে একে বলতে শুরু করে। দেখা যায় অ্যাড্রিয়ান প্রথমেই কম্পিটিটরদের একটু সাহস দেয় যেন তারা ভয় না পায়, নার্ভাস না হয়ে যায়। এরপরে সুরেশ কুমার এই কম্পিটিশনের রুলস বলতে শুরু করে। সে বলতে থাকে প্রথম রাউন্ডে 16 জন কম্পিটিটর থাকবে, আর সেখান থেকে 12 জন কম্পিটিটর সিলেক্ট হবে যারা রাউন্ড 2তে চলে যাবে। আর এরপরে রাউন্ড 2 এর শেষে দেখা যাবে সেই 12 জন থেকে মাত্র 8 জনকে থার্ড রাউন্ডে নিয়ে যাওয়া হবে। আর এরপরেই আরও একটা রাউন্ড হবে। এরপরেই থার্ড রাউন্ডের শেষে শুধুমাত্র 4 জনকেই সিলেক্ট করা হবে ফাইনালের জন্য। আর সেই 4 জনের মধ্যে থেকে যে কোনো একজন এইবারের স্টারশেফ কম্পিটিশনের উইনার হবে। জগন সবার উদ্দেশ্যে বলতে থাকে এই টাইটেলটা যে একটা শেফের জন্য কত বড় পাওয়া বা কত বড় অ্যাচিভমেন্ট সেটার বিষয়ে, এছাড়া তাদের জীবনটা কিভাবে বদলে যেতে পারে সেটাও বলে। এরপরেই অনিতা সেই কম্পিটিশনের মার্কসের ব্যাপারে বলতে থাকে, যেটা ভাগ করা হবে টেস্ট, প্লেটিং এবং ক্রিয়েটিভিটির ওপরে। এই 3টা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা খাবারের জন্য তারা 4 জন জাজ 10-এর ভেতরে তাদের নাম্বার দেবে, আর সবথেকে বেশি যে নাম্বার পাবে সেই যাবে পরের রাউন্ডে। এরপরে অ্যাড্রিয়ান প্রথম রাউন্ডের ব্যাপারে বলতে থাকে। সে বলে প্রথম রাউন্ডে তাদের হাতের সময় থাকবে 30 মিনিট। সেখানে একটা কমন উপাদান থাকবে, আর সেই আইটেমটা দিয়ে সবাইকে ডিশ বানাতে হবে। জগন বলে এখনই সময় আপনাদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, যখনই টাইম শেষ হয়ে যাবে ফুড স্টেশন থেকে সবাই হাত সরিয়ে ফেলবেন। সুরেশ কুমার বলে যদি আপনাদেরকে এখানে কমন আইটেম হিসেবে চিকেন, মাটন, লবস্টার দেওয়া হতো তাহলে সেটা নিজেরই স্বাদ, সেটা দিয়ে আপনারা আমাদের ইমপ্রেস করে ফেলতে পারতেন, কিন্তু ডিমের ক্ষেত্রে এটা হয় না। ডিম যদি কয়েক সেকেন্ড বেশি কুক করা হয় সেটাও আমাদের টেস্টের মধ্যে ধরা পড়ে। এছাড়া আপনারা এখানে যারা শেফ হয়েছেন তাদের প্রথম হাতেখড়িটা হয়েছে এই ডিম রান্না বা ডিম ভাজির মধ্য দিয়ে, তাই আমরা সেটার কথা ভেবে আবারও এখানে ডিমকে নিয়ে এসেছি। সেই পদক্ষেপ থেকে শুরু করে আজকের এই যাত্রা আপনারা কতটা নিজেকে ইমপ্রুভ করেছেন সেটাই এই রাউন্ডে প্রমাণ হয়ে যাবে। শুধু রান্না করা খাবার মজা হলেই সে শেফ হয়ে যায় না, সাধারণ একটা খাবারকেও স্মরণীয় করিয়ে তুলতে পারলেই সেটা হচ্ছে একটা শেফের অ্যাচিভমেন্ট। তো আপনাদের সময় এখন থেকে শুরু। সবাই তড়িঘড়ি করে তাদের কাজ শুরু করে দেয়, কিন্তু দেখা যায় ভেট্রি সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল আর তাকে দেখে নার্ভাস মনে হচ্ছিল। এছাড়া সে কিভাবে কি করবে সেটাও হয়তোবা বুঝতে পারছিল না। সবাই যার যার প্রয়োজন মতো ডিম নিয়ে যায়, কিন্তু ভেট্রি তখনও দাঁড়িয়েছিল। এদিকে সেখানকার গেস্টরা এবং বাকিরা দেখতে থাকে যে ভেট্রি তখনও দাঁড়িয়ে রয়েছে। তারা তার দিকে আঙুল তুলতে শুরু করে। পান্ডি ব্যাক স্টেজ থেকে বলতে থাকে, ভেট্রি তুমি কি করছো, তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। এসব দেখে নেদু মারানো হাসছিল। এদিকে পান্ডি থেকে আবারও ডাকছিল। অন্যদিকে কয়েকজন গেস্ট বলতে থাকে এই ছেলেটা এখানে কি করছে, আমি তো বুঝতেই পারছি না, এভাবে ও চুপচাপ দাঁড়িয়ে আছে কেন। এদিকে ব্যাক
রেস থেকে পান্ডি গলা ফাটিয়ে বলছিল, এই ভেট্রি তুমি কি করছো? কিছু তো একটা করো, কাজ শুরু করে দাও, তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তখনই দেখা যায় সেখানে একজন চলে আসে আর পান্ডিকে বলে, আপনি শোয়ের মাঝে এরকম ভাবে চেঁচামেচি করতে পারবেন না, তাহলে ডিরেক্টর রেগে যাবে, আপনি এখান থেকে চলুন। পান্ডিকে সেখান থেকে জোর করেই সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে ভেট্রি চোখ বন্ধ করে নেদুমারানের কথা ভাবছিল যে সে কিভাবে তাকে অপমান করেছিল। নেদুমারান তাকে বলেছিল শেফ হওয়ার জন্য আর কিচেনে দাঁড়ানোর জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগে, চাইলেই সবাই সেই যোগ্যতাটা অর্জন করতে পারে না। এছাড়া তোমার যোগ্যতা অনুযায়ী তোমার স্বপ্ন দেখা দরকার। সুঘ্রাণ আর দুর্গন্ধ কখনোই একসাথে মিশে যেতে পারে না, আর সেই দুর্গন্ধটা হচ্ছে তুমি। এছাড়াও মনে করে কিভাবে সে তাকে গলা ধাক্কা দিয়ে কিচেন থেকে বের করে দিয়েছিল। এছাড়া সবার সামনে অপমান করে টানতে টানতে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এছাড়া ভিকি তাকে অসংখ্যবার রুম সার্ভিস বয় হিসেবে খোটা দিয়েছে, ছোট করেছে, অপমান করেছে। এমনকি বলেছিল ভেট্রির সাথে খাবার খেতে তার ঘৃণা করে, তার সাথে বসে খাবার খাওয়ার চাইতে সে না খেয়ে থাকবে। এছাড়া ভেট্রিকে বলেছিল তার যোগ্যতা শুধু চা বানানো পর্যন্তই, সেটাই যেন সে করে। নেদুমারানের আন্ডারে সে কখনোই কোনোদিন ট্রেনিং করতে পারবে না। এছাড়া ভিকি আর নেদুমারান যখন শুনেছিল যে ভেট্রি স্টারশেফ কম্পিটিশনে পার্টিসিপেট করবে, তখন তারা আরো বেশি হেসেছিল, তাকে পাগল বলেছিল। এছাড়া নেদুমারান তাকে বলেছিল সে কেন তার বাপ আসলেও এই কম্পিটিশনটা জিততে পারবে না। তখনই ভিটরি চোখ খুলে আর রেডি হয়ে যায় কম্পিটিশনের জন্য। এদিকে পান্ডি অনেক কষ্টে আবারও সেখানে দৌড়ে পৌঁছে যায় আর ভেটরিকে ডেকে বলে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। ভেটরি এরপরেই শেফের পোশাক পরে তাড়াতাড়ি সেখান থেকে কিছু ডিম নিয়ে এসে তার রান্না শুরু করে দেয়। এদিকে জাজরা সেখানে ঘুরে ঘুরে সবার রান্না দেখতে শুরু করে। প্রথম রাউন্ডে তারা কে কি বানাচ্ছে। এরপরেই 30 মিনিট সময় ধরে সেই কম্পিটিশনে প্রত্যেকটা কম্পিটিটর ডিম দিয়ে রেসিপি বানাতে থাকে এক একজনের ইচ্ছে মতো, এবং সেটা তারা প্লেটিং করতে শুরু করে। দেখা যায় আর মাত্র 1 মিনিট সময় বাকি ছিল। ভেট্রি, সেলভিন, অরবিন্দ এবং ঐশ্বরিয়া সবাই যার যার মতো করে প্লেটিং করতে শুরু করে দিয়েছিল, কারণ তাদের খাবার বানানোটা শেষ হয়ে গেছে। আর এর মধ্যে দেখা যায় শেষ 10 সেকেন্ডের গণনা শুরু হয়ে যায় আর একটা সময় টাইম শেষ হয়ে যায়। এরপরেই সেখানকার অ্যাঙ্কর বলে দেয় এখন সে প্রত্যেকের নাম বলবে আর তারা প্রত্যেকে তাদের ডিশ এনে জাজেসদের সামনে রাখবে। প্রথমেই আরভিনকে ডাকা হয়। আরভিন তার ডিশ নিয়ে জাজেসদের সামনে চলে আসে। তারা সেটাকে ভালো করে দেখে, প্লেটিং দেখে, ক্রিয়েটিভিটি দেখে, আর এরপরে সেটার টেস্ট করে। সবাই খুব ভালো বলে আরভিনকে। অ্যাড্রিয়ান তখন বলে কালার আর টেক্সচারটা একটু বেটার হতে পারতো, তাহলে ডিশটা পুরোপুরি পারফেক্ট হয়ে যেত। সুরেশ কুমার বলে তার কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে, পুরোপুরি ওয়েল ব্যালেন্স ছিল, আর এই জন্য সে আরভিন্দের প্রশংসা করতে শুরু করে। অনিতা বলে সে পুরোপুরি ইমপ্রেসড, এখানে ফ্লেভার এবং লেয়ার দুটোই তার কাছে পুরোপুরি পারফেক্ট মনে হয়েছে। এরপরেই 4 জন জাজেসই আরভিনকে তাদের নাম্বার দিয়ে দেয়। তারাও ঐশ্বরিয়ার প্লেটিং নিয়ে প্রশংসা করে। সুরেশ কুমার বলে তার কাছে মনে হয় আরও একটু কুক করলে ভালো হতো, এছাড়া সবকিছু ঠিকঠাক রয়েছে। অ্যাড্রিয়ান বলে তার কাছে মনে হয়েছে টেক্সচারে আর একটু ভেরিয়েশন থাকলে পুরোপুরি ঠিক হয়ে যেত। অনিতা বলে প্লেটিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এছাড়া আপনার ক্রিস্পি লেয়ারটা একটু বেশি ওভারকুকড হয়ে গেছে, যদিও সসের সাথে খেতে সেটা অনেক বেশি ভালো লাগছে। সেও তার প্রশংসা করে। ঐশ্বরিয়াও সেখান থেকে চলে আসে আর জাজরা তাকে নাম্বার দেয়। আর এরপরেই পালা আসে ভেটরির। যখনই ভেটরি তার ডিশ নিয়ে সেখানে যায়, জাজরা সেটাকে একটু ভালো করে দেখে। এরপরে অ্যাড্রিয়ান জিজ্ঞেস করে এই খাবারের নাম কি। ভেটরি পুরোপুরি বাংলায় বলে ডিমের মিঠাই। এটা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। নেদুমারান হাসে। আর এরপরেই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সেলভি তার পাশেই বসেছিল আর ভেটরি বাজি ফুটাচ্ছিল, আর চিদম্বরমও পাশেই ছিল। ভেটরি তাকে বলে সেলভি আসো, আমরা একসাথে বাজি ফুটাই। সেলভি বলে না না তুমি ফোটাও, আমি ফোটাবো না, এটা সে রেগেই বলে। ভেটরি যখন তাকে আবারও রিকোয়েস্ট করে সেলভি রেগে যায়। তখনই তার মা বলে ছেলেটা এত করে রিকোয়েস্ট করছে, যাও ওর সাথে যে পাটাকা ফোটাও। সেলভি বলে না আমি ফোটাবো না। তখনই সেলভির মা বলে তোমার বাবা এত কষ্ট করে টাকা ম্যানেজ করে তোমার জন্য পাটাকা নিয়ে আসলো, আর তুমি এখন এই কথা বলছো। তখন সেলভি বলে রেখার বাসায় মিষ্টি এনেছিল, রেখা এবং তার পরিবাররা কত সুন্দর করে মিষ্টি খাচ্ছে, আমি ওর কাছে চেয়েছিলাম, আমাকে না করে দিয়েছে। সেলভির মা উল্টো তাকে বকাঝকা করে, আমি তোমাকে বলেছি না কারো কাছে কিছু চাইতে না, তুমি চাইতে গেলে কেন। তখনই চিদম্বরম তার স্ত্রী সুমতিকে বলে ওকে বকাঝকা করো না। সেলভিকে বলে তুমি মিষ্টি খাবে তাই তো, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। আর এরপরেই চিদম্বরম সেখানে ডিম দিয়ে একটা মিষ্টি তৈরি করে, অর্থাৎ ডিমের ক্যান্ডি। এরপরেই তারা পুরো পরিবার মিলে সেখানে একসাথে বসে সেই ডিমের ক্যান্ডি অর্থাৎ ডিমের মিঠাইটা খায়, আর যেটা ছিল অনেক বেশি টেস্টি।
আর এতে সবাই খুশি ছিল। এরপরে ভেট্রি তার বাবার কাছ থেকেও এই একই ডিশ বানানো শিখে গিয়েছিল, আর সেটাই সে এই কম্পিটিশনে বানিয়েছে। দেখা যায় ভেট্রি অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। সুরেশ কুমার বলে, তোমার মনোযোগ কোথায়? ভেট্রি তাকে সরি বলে। সুরেশ কুমার বলে, খাবারটা একেবারেই সিম্পল, কিন্তু এর টেক্সচার, কালার সবকিছু একেবারে পারফেক্ট ছিল, ওভারঅল খুবই ভালো। এতে খুশিতে পান্ডি হাতে তালি দিতে শুরু করে। এদিকে জগন বলতে থাকে, আমি সবসময় একটা নিয়ম ফলো করে এসেছি, ডেজার্টে মিষ্টিটা যেন কখনোই বেশি না হয়ে যায়, কিন্তু এই খাবারটা দেখে আমার ধারণা ভুল হয়ে গেছে। এটা যে এমন টেস্টি হবে আমি সেটা ভাবিইনি। যদিও আদ্রিয়ানের কাছে মনে হয়েছিল খাবারটা একটু বেশি ওভারকুকড হয়ে গেছে, কিন্তু অনিতা বলে সে এত সিম্পল একটা খাবার এত বড় একটা স্টেজে বানিয়ে অনেক বেশি রিস্ক নিয়েছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছে সেই রিস্কটা তার ফেভারেই গেছে। এরপরেও ভেট্রি সেখান থেকে চলে আসে আর সবাই তাকে নাম্বার দেয়, আর এরপরেই ডাকা হয় সেলভিনকে। এরপরে একে একে মীরা এবং বাকি সবাইকে, আর এভাবেই জাজরা তাদের খাবারগুলো জাজ করতে থাকে এবং নাম্বার দিতে থাকে। সব কম্পিটিটরদের খাবার যখন টেস্ট করা শেষ হয়ে যায়, নাম্বারিং যখন শেষ হয়ে যায়, ঠিক তখনই আবারও সেখানে ছোট্ট আর একটা ব্রেক নেওয়া হয়। এদিকে পান্ডি ভেট্রিকে তার কাছে নিয়ে আসে আর বলে, তোমার কি হয়েছিল, তুমি ঠিক আছে তো? ভেট্রি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। পান্ডি বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, এসির নিচে দাঁড়িয়েও আমি ঘামছিলাম। ভেট্রি বলে, তুমি তো আর সেই কথা বলোই না, আমি তো ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে যাবে, আমি কিছুই পারবো না। পান্ডি বলে, আমি বুঝতে পারছি না, জাজরা তো সব খাবারের ব্যাপারেই পজিটিভ রিভিউ দিচ্ছিল, বুঝলাম না তারা কাকে সিলেক্ট করবে আর তাকে বাদ দেবে। তুমি তো তোমার খাবারটা ভালোভাবে বানিয়েছিলে, তাই তো? ভেট্রি বলে, হ্যাঁ, কিন্তু এত বড় সেট আপ, এত মানুষজন, লাইট ক্যামেরা না থাকলে হয়তোবা আরো একটু বেটার করতে পারতাম। পান্ডি তখন বলে, তোমাকে যা করার এইসব কিছুর মধ্যেই করতে হবে, কারণ এটা কম্পিটিশন, তোমার শুধুমাত্র একার কিচেন নয়। ভেট্রি বলে, টেনশন করো না, আমি আশা করি আমি ভালোভাবেই করেছি। এদিকে দেখা যায় নেদুমারান সেখানে টেনশনে পায়চারি করছিল, অন্যদিকে আরবিন্দ সেখানেই বসেছিল। সে বারবার একটা তীক্ষ্ণ নজর তার দিকে দিচ্ছিল, আর এটা নেদুমারান দেখে ফেলে। ঠিক তখনই তার মাস্টার সেখানে চলে আসে, আরবিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আরবিন বলে, কিছু না, আমি শুধু ওনাকে দেখছিলাম। তখন তার মাস্টার বলে, দেখো আরবিন্দ, এমনটা করো না, তুমি যেমনটা ভাবছো উনি তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। গত কম্পিটিশনে যদি নেদুমারানের মেয়ে ওয়াকআউট না করতো তাহলে তো তুমি টাইটেলটা জিততে পারতে না। আরবিন বলে, এটা কেমন কথা? তখন মাস্টার বলে, আমি সিরিয়াস, আমি তোমাকে ট্রেন করিয়েছি, তার মানে এটাই নয় যে তুমি সবথেকে ভালো ট্রেন করেছো। তুমি নেদুমারানকে চেনোই না, তুমি ওর কিচেনে একদিন কাজ করলেই বুঝতে পারবে পারফেকশন আসলে কাকে বলে। আর তুমি তোমার কম্পিটিটর ঐশ্বরিয়াকে একেবারে সহজভাবে নিচ্ছ, তাই না? কিন্তু মনে রেখো, নেদুমারানের কিচেন থেকে যারা বের হয় তারা সবাই খুব ট্যালেন্টেড। এছাড়া ওই মেয়েটা তো নেদুমারানের নিজের মেয়ে, আর তাই কখনোই অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করবে না, বিশেষ করে নেদুমারানকে। আরবিন বলে, ঠিক আছে মাস্টার, এমন ভুল আর কখনো হবে না। এরপরই দেখা যায় ব্রেক শেষ হয়ে যায়। উপস্থাপিকা তখন বলতে থাকে যে আপনারা যেসব খাবারগুলো বানিয়েছেন সেগুলোর উপরে জাজরা যে নাম্বার দিয়েছে সেটার উপরে ভিত্তি করেই আপনাদের 16 জনের মধ্য থেকে 12 জন পরের রাউন্ডে চলে যাবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে। কিন্তু নাম বলার আগে তারা যে খাবারগুলো বানিয়েছে সেই ব্যাপারে কিছু বলতে চায়। অ্যাড্রিয়ান আরবিন্দের ব্যাপারে বলে, তার খাবারটা সব থেকে বেশি ভালো হয়েছে, আর বিশেষ করে প্লেটিংটা। তার প্রশংসা করতে থাকে সবাই। এরপরে জগন প্রশংসা করে ভেট্রির। সে ডিমের মিঠাই এর আগেও খেয়েছে, কিন্তু সেটার যে এমন টেস্ট হতে পারে সেটা সে কখনো ভাবেইনি। সুরেশ কুমার বলে, সেটা খাবার পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল, যখন আমি প্রথমবার সেটা খেয়েছিলাম, আর আজকে সেটা আমি আবারও টেস্ট করেছি। অন্যদিকে অনিতা ঐশ্বরিয়ার প্রশংসা করতে থাকে। সে যে খাবারটা বানিয়েছে সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সময়ের মধ্যে সেই খাবারটাকে সে বানিয়েছে পুরোপুরি, এবং সেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টও করেছে। এরপরে উপস্থাপিকা সেকেন্ড রাউন্ডে যে 12 জন কম্পিটিটর গিয়েছিল তাদের নাম ঘোষণা করতে থাকে, যার মধ্যে সবার প্রথমে নাম আসে আরবিন্দের। এরপরেই একে একে শেফ লাকসিত, শেফ সন্তোষ এবং শেফ সেলভিনের নাম আসে। এরপরেই নাম আসে মীরা, শোয়েব, পুনিত এবং আদিতির। এরপরেই ঐশ্বরিয়া, শেষা এবং সুমিতার নাম আসে। আর সবার শেষের নাম ঘোষণা করার সময় দেখা যায় পান্ডির ঘাম ছুটে যাচ্ছিল। ভেট্রি অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। তখনই উপস্থাপিকা বলে, শেষ কন্টেস্টেন্টের নাম হচ্ছে শেফ ভেট্রি। আর এটা শুনেই পান্ডি অনেক খুশি হয়ে যায়। সেখানে জোরে জোরে সে হাততালি দিতে থাকে, সিটি বাজাতে শুরু করে। এরপরেই সেই 4 জনকে ডাকা হয় যারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। উপস্থাপিকা তাদেরকে পরবর্তী বারের জন্য শুভকামনা জানায়। জাজরাও একই কথা বলে। এরপরেই উপস্থাপিকা বলে, সেকেন্ড রাউন্ডটা হবে কালকে, আর কালকের রাউন্ডের মাধ্যমে আপনাদের মধ্যে থাকা ইউনিটিটা টেস্ট করা হবে, কারণ কালকের রাউন্ডের নাম হবে সুশেফ রাউন্ড। কালকের রাউন্ডে আপনারা প্রত্যেকে আপনাদের
আপনাদের সুশেফকে সাথে নিয়ে আসবেন। আর এটা শুনে ভিটরি টেনশনে পড়ে যায়, সে কাকে নিয়ে আসবে। উপস্থাপিকা বলতে থাকে একটা কিচেন চালানোর জন্য হেড শেফের যেমন প্রয়োজন রয়েছে ঠিক একই রকম সুশেফেরও প্রয়োজন রয়েছে, আর সেটা সম্ভব হয় ইউনিটির মাধ্যমে। তাই কালকে আপনাদের প্রত্যেক কম্পিটিটর এবং তাদের সুশেফের মধ্যে কেমন ইউনিটি রয়েছে সেটাই আমরা দেখব সেকেন্ড রাউন্ডে। অনুষ্ঠান সেখানেই শেষ হয়ে যায়। ভেট্রি সেখান থেকে চলে আসতেই যাচ্ছিল, আরভিন তাকে কাছে ডেকে নেয় আর বলে, শুনে যাও, তুমি তো রুম সার্ভিস বয় তাই না? আবারও ভেট্রির একটু মন খারাপ হয়ে যায়, কারণ আরভিন তাকে অপমান করেই কথাটা বলেছিল। আরভিন তাকে আরো বলে, খুব হেসে নাও, একবার তুমি ভাগ্যের জোরে জিতে গিয়েছো, কিন্তু প্রত্যেকবার তোমার ভাগ্য কাজ করবে না। আমি তোমাকে এমন শিক্ষা দেব জীবনে আর এই কম্পিটিশনে আসার সাহস পাবে না। আমি শুনেছি তুমি নাকি এখানে অনেক কনফিডেন্স নিয়ে এসেছো, কিন্তু আমাকে হারাতে পারবে না। তুমি কেন, তোমার বাবা আসলেও আমাকে হারাতে পারবে না। এই কথা শুনে ভেট্রি একটু রেগে যায়। আরভিন বলে, তোমরা কেউ আমাকে হারাতে পারবে না। তখনই দেখা যায় ভেট্রিও আরভিনদের কাঁধে হাত রাখে, তার গালে একটু হাত বুলিয়ে দেয় এবং তার বাবার মতো একই রকম অঙ্গভঙ্গি করে আর একটু হেসে সেখান থেকে চলে আসে। আর এতে আরভিন বুঝতে পারে যে ভেট্রি তাকে একটু ভয় পাচ্ছে না, বরং সে তার জবাব দেবে। এতে আরভিন আরো প্রচন্ড রেগে যায়। সেই দিন রাতের বেলা পান্ডি আর ভেট্রি হাঁটতে বের হয়েছিল। পান্ডি বলে, যখন ফার্স্ট রাউন্ড শেষে তোমার নাম ঘোষণা করা হলো তখন তোমার অ্যাকশন এবং আমার অ্যাকশন দেখার পরে আমার খুবই ভালো লেগেছিল, আর আমি শিওর এটা দেখে নিদুমারান হিংসে জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। ভেট্রি বলে, আরে চুপ থাকো তো, এইসব নিয়ে আর কথা বলো না। পান্ডি বলে, তুমি নিদুমারানকে এখন আর এত ভয় কেন পাচ্ছ? ও এখন আর তোমার কিছুই করতে পারবে না। আর দেখো, তুমি যখন টাইটেলটা জিতবে আমি এমন একটা ডান্স করব সবাই তাকিয়ে থাকবে। এরপরে দুজনেই একটু হাসে, আর এরপরেই সেখানে পান্ডি তাকে প্রশ্ন করে, সেকেন্ড রাউন্ডে তো তোমার সুশেফ দরকার, তুমি কাকে সিলেক্ট করেছো? তখনই ভেট্রি বলে, ওই যে দেখো সামনে চলে এসেছে। তখনই একটা অটো থেকে ভেনি নামে। পান্ডি মজা করে বলে, তোমার সুশেফ যদি ভিকিকে দেওয়া হতো তাহলে সব থেকে ভালো হতো। ভেট্রি শুধু হাসে। এরপরেই ভেনি সেখানে চলে আসে। ভেনি তাদের সবাইকে জিজ্ঞেস করে তারা কেমন আছে। ভেট্রি আর পান্ডি দুজনেই বলে তারা খুবই ভালো আছে, আর ভেনিকে দেখে তাদের আরো বেশি ভালো লাগছে। পান্ডি বলে, আমি আশা করব তোমরা দুইজন কম্পিটিশনে ফাটিয়ে দেবে। ভেনি বলে, আমরা অবশ্যই চেষ্টা করব। এরপরে ভেনি ভেট্রিকে ধন্যবাদ জানায় তাকে সুশেফ হিসেবে এখানে ইনভাইট করার জন্য। ভেট্রি বলে, আমি যখন রুম সার্ভিসে ছিলাম তখন থেকে আমি আপনাকে খেয়াল করেছি, আপনি অনেক বেশি ট্যালেন্টেড। হয়তোবা সেটা প্রকাশ পায়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি। এছাড়া অন্যান্য শেফের চাইতে আমার আপনার উপরে বেশি ভরসা রয়েছে। ভেনি তাকে আবারও ধন্যবাদ জানায় আর বলে, আমি তোমার ভরসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। ভেনি এর পরে আরো বলে যে প্রথম রাউন্ডে আমি তোমাকে লাইভ দেখছিলাম, তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো। ভেট্রি তাকে ধন্যবাদ জানায়, বলে আশা করে দ্বিতীয় রাউন্ডেও আমরা একইভাবে কাজ করতে পারবো। অন্যদিকে দেখা যায় ঐশ্বরিয়ার সুশেফ হিসেবে নেদুমারান ভিকিকে রেখেছিল এবং তার সাথে সে আলাদাভাবে কথা বলতে শুরু করে। নেদুমারান ভিকিকে বলে, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, আর এই জন্যই তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, বুঝতে পেরেছো? আর ঐশ্বরিয়ার উইকনেস এবং স্ট্রেংথ দুটোই তুমি জানো, আর এই জন্যই আমি তোমাকে বাছাই করেছি। যেমন সিচুয়েশনে হোক না কেন সেটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, আর সিচুয়েশন অনুযায়ী ডিশটা তোমাকে তৈরি করতে হবে। যেটাই হোক না কেন এই রাউন্ড আমাদের অবশ্যই পার করতে হবে, কারণ আমি যে কোনো মূল্যেই হোক ঐশ্বরিয়াকে জিততে দেখতে চাই। আমি চাই ঐশ্বরিয়া জিতুক। ভিকিও বলে সে তার বিশ্বাসের প্রতিদান দেবে, সে ঐশ্বরিয়াকে জিতিয়ে ছাড়বে। নেদুমারানও বলে, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে কোনো অজুহাত শুনতে চাই না, আমি শুধু চাই তুমি করে দেখাও। এরপরেই তাদের দুইজনকে গুড লাক জানিয়ে নেদুমারান সেখান থেকে চলে যায়। একটু পরে ঐশ্বরিয়া চলে আসে। ভিকি তাকে জিজ্ঞেস করে সে কি কম্পিটিশনের জন্য প্রস্তুত, চলো কম্পিটিশন নিয়ে কিছুটা ডিসকাস করে নেই। তখনই ঐশ্বরিয়া প্রচণ্ড রেগে যায় আর বলে, কিভাবে পারছো তুমি? তোমার ভেতরে কি একটু অপরাধবোধ কাজ করছে না? তোমার কি মনে হচ্ছে না তুমি যা করেছো ভুল করেছো? ওইদিকে তোমাকে একটা মেয়ে এতটা ভালোবাসে, কিন্তু তুমি তাকে ধোঁকা দিয়ে একা ফেলে চলে এসেছো। তোমার একটু অপরাধবোধ হচ্ছে না, তাই না? যদি আমার সাথে এমনটা কেউ করতো আমি তো তার মুখই দেখতাম না। ও তো তাও খুব ভালো মেয়ের মতো তোমার কাছে এসেছে, ডিসেন্ট ভাবে ব্রেকআপ করে চলে গেছে। বেচারা ভেনি। এদিকে ভিকি চুপচাপ শুধু কথাগুলো শুনছিল। ঐশ্বরিয়া বলে, কালকে ভেট্রির সাথে সুশেফ হিসেবে কে আসবে তুমি জানো? ভিকি জিজ্ঞেস করে, কে? ঐশ্বরিয়া বলে, ভেনি। কথাটা শুনে ভিকি অবাক হয়ে যায়। ঐশ্বরিয়া বলে, তুমি কি ভাবতে পারছো যে মেয়েটা তোমাকে এতটা ভালোবাসে, যে কখনো তোমার বিপক্ষে যায়নি, সে আজকে তোমার এগেনস্টে কম্পিটিটর হয়ে কম্পিটিশন অংশ নেবে? আর তোমাকে বলেই বা কি লাভ, তুমি তো বুঝবে না। আর আমি বা তোমাকে এত বোঝাচ্ছি কেন? এত বছর ধরে তোমাকে বলেও কিছু হয়নি, আজকেই বা কি হবে সেটাই আমি বুঝতে পারছি না। তোমার পেছনে আমি শুধু শুধু সময় নষ্ট করলাম। এরপরেই দেখা যায় সেখান থেকে চলে যায়, আর ভিকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে
তার ভিনির কথা বারবার মনে হতে থাকে। ভিনি তাকে যে লকেটটা উপহার দিয়েছিল সেখানেই মন খারাপ করে বসে লকেটটা বারবার দেখতে থাকে আর তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে যে ওই সময়টাতে ভিনি কত খুশি ছিল, তাকে সে কত ভালোবেসেছিল আর ব্রেকআপের পরে কতটা কষ্ট পেয়ে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে এসেছিল। এরপরেই পরের দিনের ঘটনা দেখানো হয়, যেখানে যে যার সুশেফ নিয়ে সেই কম্পিটিশনের সেটে চলে এসেছিল। সবার শেষে ভিকি, ভেনি আর পান্ডি আসে। ভিকি তখনই ভেনির দিকে শুধু তাকিয়েছিল। ভেনি, ভেট্রি আর পান্ডি সেখানে আসলেও ভেনি সবার সাথেই কথা বলে, ঐশ্বরিয়াকেও জড়িয়ে ধরে, কিন্তু ভিকির দিকে ফিরে পর্যন্ত তাকায় না। আর এরপরেই সেখান থেকে চলে যায়। ভিকির মনটা আবারও খারাপ হয়ে যায় ভেনিকে দেখার পরে। দেখা যায় ভেট্রি সেখানে সেটের সবকিছুর সাথে ভেনিকে পরিচয় করিয়ে দিচ্ছিল। এছাড়া ভেনিকে সে দেখায় যে সিলভিনো এখানে কম্পিটিটর হিসেবে চলে এসেছে। এরপরে ভেট্রি এবং ভেনি তারা কে কি কাজ করবে সেটা বুঝে নেয়। ভেট্রি বলে, কাটাকাটির কাজটা আমি দেখে নেব, অন্য দিকটা তুমি সামলাবে, কিন্তু তোমাকে আর একটু ফাস্ট কাজ করতে হবে। ভেনি তখন তাকে আশ্বস্ত করে বলে, তুমি একেবারেই টেনশন করো না, এমন সিচুয়েশনে আমি কিচেনে অনেকবার পড়েছি আর সেগুলো আমি হ্যান্ডেল করেছি, আর এখানেও এই সিচুয়েশনটা আমি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে নিতে পারবো। ভেট্রি তাকে আবারও বলে, টেনশন করবেন না, আমরা যে কোনোভাবেই সিচুয়েশনটা কভার আপ করে নিতে পারবো। এরপরেই দেখা যায় আবারও সেই কম্পিটিশনটা শুরু হয়ে যায় আর এই জন্য যে যার জায়গাতে চলে যায়। উপস্থাপিকা এরপরে বলতে শুরু করে, প্রথম রাউন্ডটা খুবই ভালো গিয়েছিল আর আজকে শুরু দ্বিতীয় রাউন্ড, সুশেফ রাউন্ড। এরপরেই সেখানে সব সুশেফদের একে একে ডাকা হয়, সেখানে তাদের ওয়েলকাম জানানো হয়। তখনই ভেনির চোখ পড়ে নেদুমারানের দিকে, যে তার দিকে রেগে তাকিয়েছিল, কারণ সে ভেট্রিকে সাহায্য করার জন্য এখানে এসেছে। এছাড়া তার পারমিশন ছাড়া এখনো আর রিসোর্টে সে কিচেনের দায়িত্ব পালন করছে। এরপরে জাজরা একে একে সেই রাউন্ডের নিয়মাবলী বলে দেয় আর বলে, এই রাউন্ডটা হচ্ছে সুশেফের সাথে আপনার বন্ডিংটা কেমন সেটা দেখার রাউন্ড। এই রাউন্ডে আপনাদের টাস্কটা হবে এক একজন এক একটা ডেজার্ট বানাবেন। আপনারা জানেন ডেজার্ট বানাতে সবসময় একটু বেশি সময় লাগে, কিন্তু আমরা আপনাদের মাত্র 90 মিনিট সময় দেব, এর মধ্যে আপনাদের কাজটা শেষ করতে হবে। আর এই রাউন্ড থেকে যে 8 জন কোয়ালিফাই করবে তারাই যাবে তৃতীয় রাউন্ডে। এছাড়া রাউন্ড 2তে যে বেস্ট পারফরমেন্স করবে তার জন্য থার্ড রাউন্ডে একটা অ্যাডভান্টেজ রয়েছে। এখন সেই অ্যাডভান্টেজটা কি সেটা এখনই আমরা বলবো না, থার্ড রাউন্ডে যাওয়ার পরেই সেটা জানানো হবে। উপস্থাপিকা সবকিছু বলে টাইম স্টার্ট করে দেয় আর সবাই যার যার মতো রান্না শুরু করে দেয়। প্রথমে সবাই যার যার মতো প্ল্যান করে নেয়, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে তারা কি ডেজার্ট বানাবে। ভেট্রি বলতে থাকে, আমার একটা আইডিয়া রয়েছে। ভেনি বলে, আমি চাই তুমি আমার কথা শোনো, আমি তোমাকে বলছি আমরা কি বানাবো। এরপরে ভেনি একটা ডেজার্টের নাম বলে, যেটার নাম পাভলোভা, কিন্তু ভেট্রি সেটার নাম শোনেনি, কিন্তু বলে খাবারটা মনে হয় আমি দেখেছি। এরপরে ভেনি তাকে ব্যাখ্যা করে সেটা কিভাবে বানানো হয়, সেটার প্রসেসটা কি। অবশেষে ভেট্রি চিনতে পারে। এরপরেই তারা দুজনের কাজটা ভাগ করে নেয়। ভেট্রি একটা কাজ শুরু করে দেয়, অন্যদিকে ভেনি যা যা লাগবে সেগুলো যে নিয়ে আসে। জাজ আর গেস্টরা সেখানে পুরোপুরিভাবে তদারকি করছিল, সবাই দেখছিল। অন্যদিকে কম্পিটিটররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে খুব শান্ত ভাবে কাজগুলো করছিল, যাতে কোথাও কোনো ভুল না হয়ে যায়, কোথাও বেশি রান্না না হয়ে যায় অথবা কম না হয়। এছাড়াও মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক থাকে। কিন্তু কাজগুলো করতে যেয়ে হঠাৎ করেই আবারও ভিকির ভেনির দিকে চোখ পড়ে, যে ভেট্রির সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর রান্না করছিল। ভিকির তখন মনটা খারাপ হয়ে যায়, কারণ এই মেয়েটা সবসময় তার সাপোর্ট করেছে, তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আজকে সে তার থেকে অনেক দূরে। আবারও তার আগের কথা মনে পড়ে, যেখানে নেদুমারান কিচেন থেকে চলে যাবার পরে ভিকি যখন সেই কিচেনের দায়িত্ব নেয়, ভেনি অনেক শখ করে অনেক কষ্ট করে একটা ডেজার্ট আইটেম তৈরি করে আর সেটা ভিকির কাছে নিয়ে আসে। সে অনেক খুশি ছিল, বলে এটাই হবে আমাদের পরবর্তী সিগনেচার আইটেম, দেখো তো এটা কেমন হয়েছে। ভিকি বলে, আগে তো টেস্ট করতে হবে, কিন্তু দেখতে খুবই ভালো। ভেনি সেদিন অনেক খুশি হয়েছিল। ভেনি বলে, অনেক দিন থেকে ভেবে চিনতে আমি এই ডিশটা বানিয়েছি, এই ডিশটা তোমার আর আমার ভালোবাসার সম্পর্ককে রিপ্রেজেন্ট করে। এরপরে ভেনি নিজ হাতে সেই ডেজার্টটা ভিকিকে খাইয়ে দিয়েছিল। ভিকিও একই কাজ করেছিল আর এতে ভেনি প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল যে তার ভালোবাসার মানুষটাকে সে যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই পেয়েছে। দেখা যায় ভিকি এগুলো ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে গিয়েছিল আর এটা খেয়াল করে ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া তাকে ধাক্কা দিয়ে বলে, কি ভাবছো তুমি, তাড়াতাড়ি করো, সময় শেষ হয়ে যাচ্ছে। ভিকি বলে, সরি আমি এখনই সবকিছু শুরু করছি। ঐশ্বরিয়া তাকে আরো কয়েকটা কথা বলে আর এটা পাশ থেকে ভেনি শুনতে পায়। ভেনিও ভিকির দিকে তাকায়,
মনটা তারও খারাপ ছিল, কিন্তু কিছুই করার নেই। ভিকি তাকে এইভাবে ধোকা দেবে সে কখনো ভাবতেই পারেনি। এরপরে ঐশ্বরিয়া তাকে বলে যে কাস্টার্ড পাউডারটা নিয়ে আসার জন্য, এখনই সেটার কাজে লাগবে। ভিকি সেটা নিয়ে আসতে যায়। অন্যদিকে দেখা যায় ভেট্রিও ভেনিকে বলে কাস্টার্ড পাউডারটা নিয়ে আসার জন্য, এই জন্য ভেনিও সেখানে চলে যায়। ফ্রিজে যে ভিকি যখন কাস্টার্ড পাউডারটা নিয়ে আসতেই যাবে তখনই তার সাথে ভেনির দেখা হয়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। এরপরে ভেনি দেখতে পায় ফ্রিজে আর কোনো কাস্টার্ড পাউডার নেই, এটা ভিকিও খেয়াল করে। এতে ভেনি একটু নার্ভাস হয়ে যায়, এখন কি করবে। তখনই ভিকি তার হাতের প্যাকেটটা বাড়িয়ে দেয় আর বলে এটা তুমি নাও, আমাদেরটা কাস্টার্ড পাউডার ছাড়াও হয়ে যাবে, কিন্তু তোমারটা হবে না আমি জানি। কিন্তু ভেনি সেদিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে। অন্যদিকে নেদুমারানো এটা দেখছিল, তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কোনোভাবেই চাইছিল না ভিকি এটা করুক। এদিকে ভিকিও বুঝতে পারে ভেনি তার হাত থেকে সেটা নেবে না, এই জন্য সেই প্যাকেটটা সে আবারও ফ্রিজে রেখে দেয় আর ভিকি সেখান থেকে চলে যায়। এরপরে ভেনি ফ্রিজ থেকে সেই প্যাকেটটা নিয়ে চলে আসে। এদিকে সবাই সবার রান্না করছিল, তখনই উপস্থাপিকা বলে আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। সবাই প্লেটিং এর কাজ শুরু করে দেয়। ঐশ্বরিয়া আর ভিকির মধ্যে ঐশ্বরিয়া প্লেটিং করছিল আর ভেট্রি আর বিনির মধ্যে ভেট্রি করছিল। দেখা যায় ভেট্রি রাজাদোরের কথা মতো ওই রুলস অনুযায়ী প্লেটিং করতে শুরু করে আর সেটা দেখার পরে ভেনি বলে আরে বাহ, তোমার প্লেটিং করাটা খুবই দারুণ হয়েছে। ভেট্রি বলে সবকিছু আমাকে মাস্টার রাজাদোরাই শিখিয়েছে। অবশেষে একেবারে শেষ সময় চলে আসে, সেকেন্ড কাউন্ট করে টাইম আপ করে দেওয়া হয়। এরপরে ভেট্রির মনে পড়ে সেই অ্যাডভান্টেজের কথা, কিন্তু বিষয়টা সে বুঝতে পারেনি। এজন্য ভেনিকে জিজ্ঞেস করে শেপরা যে বলল অ্যাডভান্টেজ দেবে সেটার মানে কি। তখন ভেনি তাকে বুঝিয়ে বলে যদি এই রাউন্ডে আমরা প্রথম হতে পারি সব থেকে আমাদের এটা ভালো হয়, তাহলে তৃতীয় রাউন্ডে আমাদের ফেভারে জাজরা কিছু করবে বা আমাদের কিছু সুযোগ দেবে। জাজেরা এরপরে একে একে সবার ডেজার্ট টেস্ট করতে থাকে আর সবার ডেজার্টের খুঁটিনাটি খুঁতগুলো তারা খুঁজে বের করে। এছাড়া কার কোন দিকটা বেশি ভালো হয়েছে সেটাও বলে। ভেট্রি আর ভেনি যখন সেখানে এসেছিল জাজরা একই কাজ করে। ঠিক তখনই ভেট্রি নেদুমারানের দিকে তাকায়, যেখানে নেদুমারান তাকে দেখে হিংসেই জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এরপরেই উপস্থাপিকা বলে সবাই সবার বেস্টটা দিয়ে ট্রাই করেছে, জাজরাও তাদের নাম্বার দিয়েছে, কিন্তু এবার দেখার পালা কোন 8 জন তৃতীয় রাউন্ডে পৌঁছে যাচ্ছে। জাজরাও নাম বলতে শুরু করে, প্রথমেই অরবিন্দের নাম আর এরপরেই আসে সেলভিনের নাম। সেলভিন দেখা যায় একটু টেনশনেই ছিল। এরপরে ভেট্রির নাম ডাকে, এতে পান্ডি, ভেট্রি আর ভেনি সবাই খুব খুশি হয়ে যায়। এরপরে মীরা, ম্যাক্সিন, পুনিত একে একে সবার নাম বলতে শুরু করে, কিন্তু ঐশ্বরিয়া একটু টেনশনেই ছিল, তাদের নাম বলছিল না। আর সবার শেষে দেখা যায় ঐশ্বরিয়া আর ভিকির নাম বলে, এতে যেন তারা হাঁপ ছেড়ে বাঁচে। এছাড়া ভেনি আর ভেট্রিও খুশি হয় এতে। অন্যদিকে নেদুমারানের ভেতরেও প্রাণ ফিরে আসে। এরপরে জাজ অনিতা বলে এই রাউন্ডে সবথেকে বেশি মার্কস পেয়েছে সেলভিন, তাই তৃতীয় রাউন্ডে সে একটা অ্যাডভান্টেজ পাবে। সেটা কি আমরা তৃতীয় রাউন্ডেই জানিয়ে দেব। এরপরে যারা এলিমিনেট হয়ে যায় তাদেরকে সামনে ডেকে নেওয়া হয় এবং তাদেরকে আবারও পরের বারের জন্য শুভকামনা জানিয়ে বিদায় করে দেওয়া হয়। এরপরে উপস্থাপিকা বলে দ্বিতীয় রাউন্ডে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর এরপরেই তৃতীয় রাউন্ড শুরু হবে, যেটা এটার থেকেও একটু বেশি কঠিন। আমাদের জাজরা আপনাদের জন্য আরো একটু টাফ, আরো একটু মুশকিল কিছু জিনিস তৈরি করে রেখেছে। এরপরে তৃতীয় রাউন্ড হওয়ার আগেই আবার একটা ব্রেক দিয়ে দেয়। এদিকে সবাই সবার সুশেপকে কংগ্রাচুলেশন জানায়, কারণ এখন তাদের বিদায়ের পালা। নেদুমারন প্রচন্ড রেগেছিল। ব্যাক স্টেজে সে ভিকির সাথে দেখা করে আর বলে তুমি এটা কেন করলে, কি করলে, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি ওর টিমকে কেন সাপোর্ট করলে, তুমি যে ছোট্ট একটা ভুল করলে এই ভুলের জন্য ওরা পরের রাউন্ডে উঠে গেল, কত বড় একটা অ্যাডভান্টেজ পেল, তুমি কি সেটা বুঝতে পারছো। এরপরে নেদুমারন আরো রেগে গিয়ে ইডিয়েট এবং ইউজলেস বলে তাকে গালি দিতে শুরু করে। ভিকি তখন বলে মাস্টার আপনি যেটা বলেছেন আমি সেটা করেছি। নেদুমারন আরো রেগে যায় আর বলে কি করেছো বলো আমাকে, আবার বলো, আমি শুনতে চাই। তখন ভিকি বলে আপনি বলেছেন ঐশ্বরিয়াকে জেতাতে, আমি জিতিয়েছি। নেদুমারন বলে তাতে কি। ভিকি বলে আপনি তো বলেননি ভেট্রিকে হারাতে, তাহলে আমি সেটা কেন করব। নেদুমারন চুপ হয়ে যায় আর কিছুই বলতে পারে না। রেগে নেদুমারন সেখান থেকে চলে যায়। তখন সেখানে ভেনি আর ভিকির মুখোমুখি হয়ে যায়। ভেনি সেখান থেকে চলে আসতেই যাচ্ছিল, কিন্তু ভিকি তার হাত ধরে টানে। ভিনি বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ভিকি বলতে থাকে আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি, কিন্তু বারবার এমন ভুল করে তোমার কাছে এসে সরি বলাটাও আমার একেবারেই ভালো লাগে না। আমি এখন সত্যিই নিজেকে শুধরে ফেলতে চাই। এই পৃথিবীতে তোমার মতো আমাকে আর কেউ বুঝবে না। শেষবারের মতো আমাকে বোঝার চেষ্টা করো। নেদুমারান স্যার আমাকে যা বলেছে আমি শুধু সেটাই করেছি। আমার সেখানে ভুল হয়েছে কারণ আমি সেখানে তোমার কথা ভাবিনি। আমি এই বিষয়টা একেবারে মিস করে গেছি। আমার ভুল হয়েছে, কিন্তু তোমার জন্য আমার যে ভালোবাসা রয়েছে সেটা একটুও মিথ্যে নয়। আর আমার ভালোবাসার প্রতি বিশ্বাস রয়েছে। আমি জানি
তুমি একদিন আমার এই ভালোবাসাটা নিয়ে আমার কাছে ফিরে আসবে, আমি নিজেকে দেখবে একবারে শুধরে নিয়েছি, সেদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এরপরে ভিকির ভেনির যে লকেটটা ছিল সেটা তাকে ফেরত দিতে চায়, কিন্তু ভেনি আবারও এক পা পিছু হয়ে যায়। আর এতে ভিকি বুঝতে পারে যে ভেনির রাগ এখনো একটুও কমেনি। ঠিক আছে, যতদিন না পর্যন্ত তুমি আমাকে আবারও পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারবে ততদিন পর্যন্ত এই লকেটটা আমি তোমাকে দেব না, আমার কাছে রেখে দেব। কিন্তু আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে, আমি জানি আমাদের সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যাবে, আমি নিজেকে বদলে ফেলবো, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ভেনি কোনো কিছুই বলে না, শুধু রাগের চোখে ভিকির দিকে তাকায়। এরপরেই সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় ভিকির প্রচন্ড মন খারাপ হয়। এর পরের দিনের ঘটনা দেখানো হয়, যেখানে আবারও কম্পিটিশনটা শুরু হয়ে যায়। উপস্থাপিকা বলে আগের দুটো রাউন্ড খুবই ভালো ছিল, কিন্তু তৃতীয় রাউন্ডটা হবে অনেক বেশি এক্সাইটিং, কারণ এটা অনেক বেশি টাফ। এখানে যে সব কম্পিটিটররা রয়েছে তাদের স্পিড, ক্রিয়েটিভিটি এবং প্রেজেন্টেশনের দিকে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ 8 জন কম্পিটিটর থেকে মাত্র 4 জন যাবে পরের রাউন্ডে, আর 4 জনই বাদ পড়ে যাবে, তাই সবাইকে সাবধান থাকতে হবে। এরপরে জাজেরা তৃতীয় রাউন্ডের রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিতে থাকে। জাজ অ্যাড্রিয়ান বলে এই রাউন্ডটা খুবই কেয়ারফুলি আপনাদের হ্যান্ডেল করতে হবে। এখানে কিছু সবজি রয়েছে, সেই সবজি থেকে যে কোনো একটা সবজিকে আপনার ডিশের মেন উপাদান হিসেবে বাছাই করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে শুধুমাত্র 30 মিনিট সময় দেওয়া হবে। এই 30 মিনিটের মধ্যেই আপনাকে পুরো কাজটা শেষ করতে হবে। এরপরেই বলতে থাকে আমরা একটা অ্যাডভান্টেজের কথা বলেছিলাম, দ্বিতীয় রাউন্ডে বেস্ট শেফ হয়েছিল সেলভিন, তাই সেলভিন সেই অ্যাডভান্টেজটা পাবে। অ্যাডভান্টেজ বা সুবিধা হচ্ছে সেলভিন এখানে বাকি 7 জন শেফ থেকে যে কোনো 3 জন শেফকে সে বাছাই করতে পারবে বা চুজ করতে পারবে। এরপর সে নিজেই ডিসাইড করবে সেই 3 জন শেফ কোন সবজিটা দিয়ে তাদের ডিশ বানাবে। অর্থাৎ সেলভিন চাইলে এমন একটা সবজি তাদের নাম বলে দিতে পারে যেটা দিয়ে ডিশ বানানোর সময় সাপেক্ষ অথবা একটু কঠিন। আর এতে করে সেই 3 জনের জন্য কাজটা একটু কঠিন হয়ে যাবে, কারণ হাতে সময় মাত্র 30 মিনিট, যার ফলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগও তাদের অনেকটাই কমে যাবে। এটা শোনার পরে থেকেই সেলভিন ভাবতে থাকে সে কাকে কাকে বাছাই করবে। জাজরা যখন তাকে বাছাই করতে বলে সে সবার প্রথমেই অরবিন্দের নাম বলে। আর এটা শুনে অরবিন্দ একটু হতাশই হয়, কারণ সে জানতো যেহেতু সে আগেরবার স্টার শেফ উইনার হয়েছে, হয়তোবা এবার তাকে বাদ দেওয়ার জন্যই সেলভিন এটা করবে। আর তার ধারণাই ঠিক হয়। এরপরেই সেলভিন বাকি 2 জনের নাম বলে, প্রথমত ভেট্রি, আর সবার শেষে বলে ঐশ্বরিয়ার নাম। ঐশ্বরিয়া বুঝতে পারে যে সেলভিন এটা কেন করছে। এরপরে যা জিজ্ঞেস করে সে কোন সবজিটা তাদের কুক করতে বলবে। সেলভিন বলে আরভিনকে আমি দিচ্ছি বানানা ফ্লাওয়ার অর্থাৎ কলার ফুল। ভেট্রির ক্ষেত্রেও সে একই কাজ করে, কলার ফুল অর্থাৎ বানানা ফ্লাওয়ার দেয়। আর ঐশ্বরিয়ার ক্ষেত্রেও একই কাজ। এটা শুনে নেদুমানন একটু হাসে, সে ভাবে ঐশ্বরিয়া হয়তোবা খুব সহজে এটাকে টপকে যেতে পারবে। এদিকে জাজরা বলে 3 জনকে একই সবজি, ঠিক আছে বুঝতে পেরেছি, এটা আপনাদের জন্য খুবই কঠিন হতে যাচ্ছে, আর আমরাও দেখতে চাই এই টাইমের প্রেশারটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন। এদিকে যারা কম্পিটিশনের শুরুতে ভেট্রিকে বলেছিল যে প্রথম রাউন্ডে বাদ হয়ে যাবে, তারাই বলতে থাকে যে এই কম্পিটিশনের সবথেকে ইম্পর্টেন্ট 3 জন শেফকে একই রাউন্ডে বাদ করার পরিকল্পনা করছে সেলভিন। অর্থাৎ ভেট্রি যে কোনো সাধারণ শেফ নয় সেটা তারা বুঝতে পেরেছে এতক্ষণে। তারা বলতে থাকে কলার ফুলের খোসা ছাড়িয়ে সেটা একটা একটা করে বেছে পরিষ্কার করতেই 30 মিনিট সময় লেগে যাবে, তারা রান্না করবে কি? আরও একজন বলে এখন বোঝা যাচ্ছিল সেলভিন কেনই 3 জনকে একই সবজি দিয়েছিল। অন্য একজন গেস্ট বলে আমার তো মনে হয় এই 3 জন এখানেই বাদ পড়ে যাবে, এটা আমি নিশ্চিত। উপস্থাপিকাও একই কথা বলে যে তাদের 3 জনের জন্য এই রাউন্ডটা অনেক কঠিন হতে চলেছে, আর সেলভিন এই টাস্কটাই তাদের দিয়েছে, কারণ কলার ফুল বেছে পরিষ্কার করতেই অনেকটা সময় লেগে যায়। তারপর আবার 30 মিনিটের মধ্যেই তাদেরকে রান্না করতে হবে, প্লেটিং করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। কাজটা তাদের জন্য খুব খুব কঠিন হতে চলেছে। এরপরেই তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায়। তারা 3 জনই দেখা যায় কলার ফুল নিয়ে এসে প্রথমে সেটার খোসা ছাড়াতে থাকে। অন্যদিকে সেলভিন নিজের রান্নাটা করছিল, আর এদিকে তাদের 3 জনের মজা দেখছিল। এদিকে ঐশ্বরিয়া আগেই জাজদের কথা শুনে নার্ভাস হয়ে গিয়েছিল, আর এই জন্য কাজটা যখন সে তাড়াতাড়ি করতে পারছিল না, নার্ভাসনেসের কারণে তার হাত পা কাঁপছিল। আর এটা ভেট্রি খেয়াল করে। নেদুমারানো এই বিষয়টা খেয়াল করে, সে বুঝতে পারে হয়তোবা এখানেই ঐশ্বরিয়া যাত্রাটা শেষ। ভেট্রিও বুঝতে পারে ঐশ্বরিয়া এভাবে করতে থাকলে সে কখনোই পেরে উঠবে না, এই জন্য সে নিজেই চলে আসে সেখানে ঐশ্বরিয়াকে সাহায্য করার জন্য। আর এটা দেখে কম্পিটিশনের সবাই হতবাক হয়ে যায়। নেদুমারানো অবাক হয়ে যায়, ভেট্রি এটা কি করছে? এদিকে গেস্টরাও বলছিল এই ছেলেটা কি করছে, এটা তো রুলসের মধ্যেই পড়ে না। এদিকে নেদুমারানো একই কথা বলছিল যে এই ছেলেটা কি করছে।
তখন জাজরা বলে, আপনি একটু ওয়েট করুন, আমাদের দেখতে দিন। গেস্টরা বলতে থাকে, এই মেয়েটির সাহায্য এই ছেলেটা কেন করছে, আমি নিশ্চিত এই ছেলেটা হেরে যাবে। অন্যদিকে পান্ডেও রেগে যায় আর বলে, তুমি তোমার নিজের কাজ যে করো, ওকে সাহায্য করাটা বন্ধ করো। এদিকে ভেট্রি ঐশ্বরিয়াকে বারবার বলছিল, চলে যাও, তুমি তোমার কাজটা করো, আমি যেভাবেই হোক এটাকে ম্যানেজ করার চেষ্টা করব। ইতোমধ্যেই 7 মিনিট চলে গিয়েছিল। জাজরাও বলতে থাকে, এই ছেলেটা নিজের কাজ করা বাদ দিয়ে সেখানে যে কি বা করছে। সুরেশ কুমার জাজ অ্যাড্রিয়ানকে জিজ্ঞেস করে, এটা কি রুলসের মধ্যে রয়েছে? অ্যাড্রিয়ান বলে, হ্যাঁ, আসলে কম্পিটিশনের ভেতরে একজন শেফ অন্যজনকে সাহায্য করতে পারবে না, এটা কোথাও লেখা নেই। এছাড়া আগে এমনটা কেউ করেওনি। স্টার শেফ কম্পিটিশনের ইতিহাসে এটাই প্রথমবার যে কম্পিটিশন চলাকালীন একজন যে অন্যজনকে সাহায্য করছে। সবাই বলতে থাকে, ভেট্রি নিশ্চিত হেরে যাবে, এই ছেলেটা শুধু শুধু নিজের সুযোগটাকে নষ্ট করে ফেলছে। এদিকে ঐশ্বরিয়া বারবার ভেট্রিকে তার স্টেশনে চলে যেতে বলছিল, কিন্তু ভেট্রি বলে, তুমি একটু রিল্যাক্স করো, আমি সবটা ম্যানেজ করে নেব, আর তুমি বড় করে একটা নিঃশ্বাস নাও, দেখবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এদিকে সেলভিন নিজের রান্না করছিল আর এদের মজা দেখছিল, সে হাসছিল। এদিকে জাজরাও বলতে থাকে, কলারফুল এত দ্রুত পরিষ্কার করতে সে অন্য কাউকে কখনো দেখেনি। এছাড়া জাজরা আরো বলে, এর জন্য নিশ্চয়ই এরা অনেক প্র্যাকটিস করেছে, নয়তোবা এটা সম্ভবই নয়। এদিকে সেলভিন আবারও তাদের দিকে মনোযোগ দিয়েছিল আর এর ফলশ্রুতিতে তার রান্নাটাই হঠাৎ করেই পুড়ে যায়। সে বুঝতে পারছিল না কি করবে, সে সেটা সামলে নেয় তাড়াতাড়ি। এদিকে জাজ অনিতা এবং উপস্থাপিকা তারা চলে যায় ঐশ্বরিয়া এবং ভেট্রির কাছে আর ভেট্রিকে বলতে থাকে সে যেন আরো তাড়াতাড়ি করে, কারণ তার নিজের রান্নাটাও করতে হবে। এদিকে কলার ফুলগুলো পরিষ্কার করা শেষ। ঐশ্বরিয়া তাকে আবারও বলছিল, চলে যাও, এখন আমি আমারটা পারবো, তুমি তোমার ডিশ বানাও। ভেট্রি এরপরে দৌড়ে নিজের স্টেশনে চলে যায় আর তাড়াতাড়ি আরো একটা কলার ফুল নিয়ে সেটা পরিষ্কার করতে শুরু করে। এরপরেই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ভেট্রি যখন রাজাদোরাইয়ের কাছে ট্রেনিং করতে গিয়েছিল, রাজাদোরাইও তাকে একই কথা বলেছিল, এখান থেকে যে কোনো একটা সবজি উঠিয়ে সেটাকে মেন উপাদান হিসেবে একটা ডিশ বানাও। আর ভেট্রি সেদিন ফুলকপি চয়েস করেছিল। রাজাদোরাই তাকে জিজ্ঞেস করেছিল কেন, ভেট্রি বলে, কারণ এটা সহজ। রাজাদোরাই এরপরে তাকে অনেকগুলো কলার ফুল দিয়ে দেয় আর বলে, এগুলো পরিষ্কার করো, আর তুমি যদি সহজ কিছু শিখতে চাও তাহলে আমার কাছে কেন এসেছিলে। রাজাদোরাই তাকে বলেছিল, যতক্ষণ না পর্যন্ত এখানে সবগুলো ফুল পরিষ্কার করা হয়ে যাবে ততক্ষণ তুমি উঠবে না, আর মনে রাখবে একটা ফুলও নষ্ট করা যাবে না এবং ভেতরে যে কালো অংশটা আছে বিশেষ করে সেটা পরিষ্কার করতে হবে। ভেট্রি সেটাই করেছিল আর এই জন্যই ভেট্রি এত তাড়াতাড়ি এই কাজটা করতে পারছিল কম্পিটিশনে, কারণ ভেট্রি সেদিন এই কাজগুলো করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল, তারপরও সব কাজ শেষ করেছিল আর এ থেকেই তার প্র্যাকটিস হয়ে গিয়েছিল। এটিকে দেখা যায় কম্পিটিশনে ঐশ্বরিয়ারও একটু খারাপ লাগছিল, কারণ অর্ধেকটা সময় সে ঐশ্বরিয়ার পেছনেই নষ্ট করে ফেলেছিল। তখনও মাত্র 2 মিনিট সময় বাকি ছিল। ভেট্রি তার নিজের কাজটা প্রায় শেষ করে ফেলেছিল আর এরপরই ধীরে ধীরে শেষ সেকেন্ডে চলে আসে আর টাইম ওভার হয়ে যায়। প্রথমেই খাবার টেস্ট করানোর জন্য ডাকে আরভিনকে। আরভিন যে ডিশটা বানিয়েছিল সেটা খাবার পরে সবাই অনেক প্রশংসা করতে থাকে, কারণ সেটার কালার, টেক্সচার এবং কুকড সবকিছুই ঠিকঠাক ছিল এবং প্রেজেন্টেশনও খুব ভালো ছিল। এরপরেই উপস্থাপিকা বলতে থাকে, স্টার শেফ কম্পিটিশনের ইতিহাসের প্রথমবারের মতো আজকে একটা ঘটনা দেখা গেছে, একজন কম্পিটিটর অন্য একজন কম্পিটিটরকে সাহায্য করেছে নিজের টাইমের দিকে না তাকিয়ে। এমনও হতে পারত সে তার খাবারটা কমপ্লিটও করতে পারতো না, কিন্তু সে কমপ্লিট করেছে আর আমরা আশা করব সে খুব ভালোভাবে সেটা কমপ্লিট করেছে। এরপরেই ঐশ্বরিয়াকে ডাকা হয়। ঐশ্বরিয়ার খাবারটা যখন টেস্ট করে সবাই মুগ্ধ হয়ে যায়, কারণ ঐশ্বরিয়া যেটা বানিয়েছিল সেটা তাদের খুবই ভালো লেগেছিল, সব দিক দিয়ে পুরোপুরি পারফেক্ট হয়েছিল। সবাই সেখানে বলতে থাকে, আপনি যখন প্যানিকড হয়ে গিয়েছিলেন আমরা খুব টেনশনে ছিলাম যে আপনি কি করবেন, কিন্তু আপনি সেই সিচুয়েশনটা খুব ভালোভাবে কভার করেছেন। যদিও আপনাকে হেল্প করা হয়েছে কিন্তু তারপরও শেষের কাজটুকু আপনি খুব নিখুঁতভাবে করেছেন। এটা দেখে নেদুমারনের ভেতরেও আত্মবিশ্বাস ফিরে আসে আর সে বলতে থাকে ঐশ্বরিয়া এবার জিতবেই। এরপরেই মীরাকে ডাকা হয়। তার খাবারও সবার কাছে অনেক বেশি ভালো লাগে। জাজরা তার প্রশংসা করতে থাকে। এরপরে উপস্থাপিকা বলে, যার খাবার দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম তাকে ডেকে নেব। সে হচ্ছে ভেট্রি, কারণ সে তার অর্ধেকটা সময় অন্য শেফকে সাহায্য করতেই কাটিয়ে দিয়েছে। বাকি অর্ধেকটা সময় সে কি তৈরি করেছে সেটা আমরা দেখতে চাই। সেখানে ভেট্রির যে ডিশটা সবাই সেটা টেস্ট করতে থাকে। সবাই বলতে থাকে, আমরা ভেবেছিলাম আপনি ডিশটা কমপ্লিটই করতে পারবেন না, কিন্তু আপনি ডিশটা পুরোপুরিভাবে কমপ্লিট করেছেন, প্রেজেন্ট করেছেন, এটা অনেক বড় কিছু। আর আপনি আজকে যেটা করেছেন সেটা ইতিহাসে প্রথমবারের মতো। তাই বলে ভাববেন না আপনি একজনকে সাহায্য করেছেন তাই আপনার ডিশটাকে আমরা চুজ করব বা নাম্বার দেব। শুধুমাত্র আপনার ডিশের টেস্টটা যেমন আমরা ততটুকুই নাম্বার দেব। ভেট্রি তাদের কাছে হাত জোর করে বলে তার এতটুকুই চাই। উপস্থাপিকাও বলতে থাকে যে আপনি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। শেষে শুধুমাত্র 15 মিনিটে আপনি এমন একটা ডিশ তৈরি করতে পারবেন সেটা কেউ ভাবতেই পারেনি। সবাই ভেবেছিল আপনার ডিশে কোনো না কোনো কমতি থাকবে, কিন্তু সেটা কিছুই ছিল না।
এভাবে ভেট্রির প্রশংসা করতে থাকে। এদিকে ভেট্রির এমন প্রশংসা শুনে পান্ডি যেমন অনেক খুশি হয়, হাতে তালি দেয়, ঠিক তেমনই নিতুমারান রেগে মুখ ফুলে অন্যদিকে বসে থাকে। এরপরেই সেলভিনকে ডাকা হয়। দেখা যায় সেলভিনের যে প্রেজেন্টেশনটা ছিল সেটাই জাজদের তেমন একটা ভালো লাগছিল না। তারা নিজেদের মধ্যে সেটা নিয়ে কথা বলছিল, সেটা তারা ভালো করে দেখতে থাকে, এমনকি সেটা স্মেলও নেয়, কিন্তু কোনো কিছুই তাদের ভালো লাগছিল না। সবার শেষে যখন তারা টেস্ট করতে যাবে দেখতে পায় সেটা খুবই শক্ত, ভালো মতো কুকই হয়নি। সবাই বলতে থাকে, এটা কি ডিশ বানিয়েছো? এটা কোনো প্রেজেন্টেশন হলো? আমাদের তো এই ডিশটা টেস্ট করতেই মন চাইছে না, আর এরপরে সেটা তো কাটাই যাচ্ছে না, আমরা সেটা টেস্ট করব কি করে? আমরা মানছি আপনি প্রথম 2 রাউন্ডে খুবই ভালো করেছেন, কিন্তু এই রাউন্ডে এসে এমন ফলাফল পাবো আমরা ভাবতে পারিনি। অ্যাড্রিয়ান প্রচণ্ড রেগে যায়, বলে আমরা কি এখানে বোকার মতো দাঁড়িয়ে রয়েছি যে এমন একটা ডিশ আপনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন? আপনি একটা স্টারশেফ কম্পিটিশনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার তো উচিত ছিল ডিশগুলো আমাদের সামনে দেওয়ার আগে অন্তত নিজে একবার টেস্ট করা, আপনি তো সেটাও করেননি। এভাবে সব জাজরাই সেলভিনের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করে। উপর থেকে বেশি রান্না হয়ে গেছে, অন্যদিকে ভেতর থেকে রান্নাই হয়নি। উপস্থাপিকা বলে, প্রথম 2টো রাউন্ডে আপনি খুবই ভালো পারফরমেন্স করেছেন, 3য় রাউন্ডে আপনার সুযোগ ছিল আপনার অপোনেন্টদের কঠিন সিচুয়েশনে ফেলা, আপনি সেটা করেছেন, কিন্তু দেখা যায় সেই সিচুয়েশন থেকে তারা বের হতে পারলেও আপনি নিজেই তেমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছেন। আসলে সেলভিন তাদের দিকে মনোযোগ দিতে দিতে নিজের রান্নাটা কেমন হচ্ছে সেটা টেস্ট করতেই সে ভুলে গিয়েছিল। দেখা যায় জাজরা তাদের নাম্বার দিতে শুরু করে, আর উপস্থাপিকা বলে যে এই রাউন্ড থেকে যে 4 জন জিতবে তারাই যাবে ফাইনালে, আর তাদের মধ্যে থেকে যে কোনো একজনই হবে স্টারশেফ উইনার। কারা পরের রাউন্ডে যাবে সেটা বলার আগেই যারা বাদ পড়বে তাদের উদ্দেশ্যে জাজরা বলে, আমি অনেকবার এখানে পার্টিসিপেট করেছি, অনেকবার হেরেছি, কয়েকবার জিতেছি, কিন্তু যখনই আমি হারতাম তখন আমি নিজেকে সান্ত্বনা দিতাম যে আমি পরের বার ভালো কিছু করব। হতাশ না হয়ে আমি আবারও প্র্যাকটিস শুরু করতাম। তাই আজকে যারা বাদ পড়ে যাবেন তাদের উচিত একই ভাবনাটা ভাবা, হতাশ না হয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে দেয়া। এরপরেই দেখা যায় রেজাল্টের সময় চলে আসে, সেখানে সবার উপরে লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। এরপরে প্রথম স্পটলাইটটা পায় অরবিন্দ, অর্থাৎ সে চলে গিয়েছিল পরের রাউন্ডে। আর এরপরেই দেখা যায় এভাবে আবারও লাইট ব্লিঙ্ক করতে শুরু করে। দেখা যায় এর পরের স্পটলাইটটাই পায় মীরা, অর্থাৎ মীরাও চলে গিয়েছিল পরের রাউন্ডে। বাকি 6 জনের ভেতরে আর মাত্র 2 জন যাবে ফাইনালে। ঐশ্বরিয়া অনেক বেশি নার্ভাস ছিল, সে ভেট্রির দিকে তাকায়, ভেট্রি তাকে ইশারায় শান্ত থাকতে বলে, বুকে সাহস রাখতে বলে। এদিকে লাইট তখনও ব্লিঙ্ক করছিল, আর এরপরের স্পটলাইটটাই পায় ঐশ্বরিয়া। এতে ঐশ্বরিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। বাকি রইল মাত্র 5 জন। 5 জনের ভেতর থেকে যে কোনো একজন চলে যাবে পরের রাউন্ডে, অর্থাৎ ফাইনালে। এদিকে যদিও সেলভিন তার খাবারটা একেবারেই ভালো বানায়নি, কিন্তু তারপরও সেই স্পটলাইটের আশায় ওপর দিকে তাকিয়েছিল। কিন্তু দেখা যায় শেষ স্পটলাইটটা এসে পড়ে ভেট্রির গায়ে, অর্থাৎ ভেট্রি চলে গিয়েছিল ফাইনালে। আর এতে পান্ডি অনেক খুশি হয়, খুশিতে নাচতে শুরু করে। আর ভেট্রি ফাইনালে যেতে পেরেছে দেখে ঐশ্বরিয়াও অনেক খুশি হয়, কারণ সে তাকে সাহায্য করেছিল। আর এর কারণে যদি সে হেরে যেত তাহলে ঐশ্বরিয়ার অনেক মন খারাপ হতো। এদিকে সেলভিন বেচারা হতাশ হয়ে পড়ে, সে ভাবতে থাকে এত কিছু করেও সে কম্পিটিশন উইনার হতে দূরের কথা, ফাইনালে পর্যন্ত যেতে পারলো না। এরপরেই কখন ফাইনাল রাউন্ড শুরু হবে, এরপরে সেখানে কি কি হতে যাচ্ছে এরকম কিছু হিন্ট দিচ্ছিল সেই উপস্থাপিকা। আর এরপরেই ব্রেক নিয়ে নেয়। দেখা যায় ক্যামেরা বন্ধ হওয়ার পরে ঐশ্বরিয়া আবারও ভেট্রির কাছে আসে, তার দিকে তাকিয়ে হাসে, তাকে ধন্যবাদ জানায়। এদিকে দেখা যায় রিসোর্টের রাজন চলে আসে রঘুপতির কাছে আর বলে, স্যার আমি খবর পেলাম আমাদের রিসোর্টের সব শেয়ার কোন একজন কিনে নিতে চাইছে, আর তারপরও 5% বেশি দাম দিয়ে। এটা শুনে রঘুপতি অবাক হয়ে যায় যে 5% বেশি দিয়ে কিনতে চাইছে কে এই লোকটা, কিন্তু যে করে হোক এটা হতে দেওয়া যাবে না, তাহলে রিসোর্ট পুরোপুরি আমাদের হাত থেকে চলে যাবে। রাজন বলে, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আমাদের তাড়াতাড়ি যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। এরপরে রঘুপতি একটু ভেবে বলে, তুমি আমার সব অ্যাসেট বিক্রি করে দাও, যত গোল্ড রয়েছে সেগুলো বিক্রি করে দাও এবং ব্যাংকের জমানো টাকাগুলো উঠিয়ে নাও, আর সবকিছু মিলিয়ে তুমি রিসোর্টের শেয়ার কেনা শুরু করো। রাজন তাকে থামিয়ে দিয়ে বলে, স্যার এটা করবেন না, কারণ আপনিই বলেছেন বিজনেসে কখনো ইমোশনাল হওয়া যাবে না, প্র্যাকটিক্যালি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া ওই লোকটা 5% বেশি দিয়ে শেয়ার কিনতে চাইছে, আমরা যদি সবকিছু সেল করে ফেলি আমরা 10% কিনতে পারবো না, সেটা আমাদের জন্য সম্ভব নয়। কিন্তু রঘুপতি বলে, আমি আর কোনো অপশন দেখতে পাচ্ছি না, আমি তোমাকে যেটা বলেছি সেটাই করো, এই রিসোর্টটা আমি কোনোভাবেই আমার হাত থেকে চলে যেতে দেব না, তুমি আমার সব সম্পত্তি বিক্রি করে দাও। রাজন বলে, ঠিক আছে। সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ব্যাক স্টেজের নেদুমারান ঐশ্বরিয়াকে আবারও কথা শোনাচ্ছিল, কেন সে প্যানিক হয়ে গেল, অমন একটা সিচুয়েশনে তৈরি করলো, এমনটা হলে ফাইনালে যে সে কি করবে। তখনই সেখানে ভেট্রি চলে আসে, দূর থেকে ঐশ্বরিয়াকে দাঁড়িয়ে সে হাসে। ঠিক তখনই সেখানে সেলভিন চলে আসে। সেলভিন বলে, তুমি এটা কেন করলে, জেনে বুঝেই করেছো, ওকে সাহায্য করেছো, আর ও জিতে গেছে,
এতে তুমি খুশি তাই না? ঠিক আছে, সেটা না হয় ধরে নিলাম, কিন্তু ফাইনালে যেয়ে তুমি কি করবে? সেখানে তো যে কোনো একজনই জিততে পারে। ঐশ্বরিয়া কি তার বাবার স্বপ্ন পূরণ করবে না? সে কি জিততে চাইবে না, নাকি তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে না, নাকি তুমি জিততে চাইবে না? কোনটা? সেলভিন বলে, ভেবে দেখো তুমি কি করেছো, কি ভুলটা করেছো সেটা ভেবে দেখো। সেলভিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেলভিনের কথা শুনে ভেট্রিও চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে সত্যি কি সে ভুল কিছু করেছে, নাকি যা করেছে একেবারে ঠিক করেছে। এদিকে নেদুমারান তখনও দেখা যাচ্ছিল ঐশ্বরিয়াকে তখনও বকেই যাচ্ছিল। বেচারির কাদার মতো অবস্থা হয়ে যায়। নেদুমারান সেখান থেকে চলে যাবার পরে ঐশ্বরিয়া ভেটরির দিকে তাকায়। ভেটরিও ঐশ্বরিয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে এখন কি হবে। আর এখানেই এপিসোড 96 শেষ হয়ে যায়। এর পরের পর্বে দেখা যাবে যে আসলে কম্পিটিশনটা কে জেতে, ঐশ্বরিয়া, মীরা, ভেটরি না অরবিন্দ, কে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। এছাড়া আমরা তো জানি সেই শেয়ারগুলো কে কিনতে চাইছে, সেটা আর কেউ নয় লুথার, সেটাও নেদুমারানের কথাতে। তাই রঘুপতি আর রজন সেই রিসোর্টটা কি লুথারের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি সেটা চিরতরের জন্য চলে যাবে নেদুমারানের হাতে? অন্যদিকে ভেনি আর ভিকির ভালোবাসার সম্পর্কটা আবারও কি কখনো আগের মতো হবে, নাকি এভাবেই তারা দূরে চলে যাবে? এছাড়া চিদাম্বরমের বিষয়টা তো রয়েছেই, সে কি আদৌ কখনো জেল থেকে বের হতে পারবে, নাকি সারা জীবন সেখানেই থেকে যাবে? সবকিছুই দেখানো হবে পরের পর্বগুলোতে। তো আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতে করে কাজ করার উৎসাহ অনেক বেড়ে যায়। আর হার্টবিটের পার্ট অসুস্থ থাকার কারণে হার্টবিট পার্ট 3 ঠিকঠাকভাবে দিতে পারিনি, কিন্তু আশা করছি এখন থেকে রেগুলার হার্টবিটের পর্বগুলো একের পর এক দিয়ে যাব। আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।